নমস্কার বন্ধুরা, শুরু করছি শিলং ভ্রমণের তৃতীয় তথা অন্তিম ভাগ। আর আজ আমরা যাচ্ছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে। চেরাপুঞ্জি মেঘালয়ের সবথেকে সুন্দর জায়গা। এখানে প্রায় সারা বছরই বৃষ্টি হয়। এছাড়াও এখানের ওয়াটারফলস, কেভস, এখানের পাহাড়, রাস্তা, গ্রাম সব কিছুই খুব সুন্দর। এছাড়াও ঘন সবুজ জঙ্গলে মোড়া পাহাড়ের ঢাল, লুকিয়ে থাকা ঝর্ণা, মেঘে ঢাকা পাহাড় আর বিপদসংকুল গুহা নিয়েই গড়ে উঠেছে এই চেরাপুঞ্জি। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম এই চেরাপুঞ্জিরই অন্তর্গত। আর তাই তো এই সব কিছু উপভোগ করতে চলে এলাম মেঘের দেশে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আমরা যাচ্ছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে। তবে যাওয়ার পথে আমরা প্রথমে দেখব এলিফ্যান্ট ফলস, এয়ারফোর্স মিউজিয়াম, তারপরে যাব চেরাপুঞ্জির দিকে। তো এখন তো আজকে ওয়েদার কিন্তু খুব সুন্দর। কালকে যেমন বৃষ্টি পেয়েছিলাম, জানি না আজকেও কী হবে, কিন্তু এখন তো বেশ ভালো ওয়েদার। খুব সুন্দর একটা রোদ ঝলমলে দিন শুরু হয়েছে আজকে আমাদের। তো চলুন আমাদের সাথে সাথে আপনারাও দেখতে থাকুন। এখন আমরা শিলংয়ের সিভিল হসপিটালের পাশ দিয়ে যাচ্ছি। আজ আমাদের যাত্রা শুরু হয়েছে সকাল 7টায়। প্রথমে আমরা এলিফ্যান্ট ফলস, এয়ারফোর্স মিউজিয়াম দেখে তারপর যাব চেরাপুঞ্জির পথে। যদিও এই স্পটগুলি শিলং সাইট সিনের মধ্যেই পড়ে, হাতে সময় কম থাকায় সেদিন আমাদের দেখা হয়নি। তাছাড়াও চেরাপুঞ্জি যাওয়ার পথেই পড়ে এই জায়গাগুলি, তাই আজ দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন আমরা মেঘালয় গভর্নমেন্টের আপার শিলং টি ফার্ম এবং নাশপাতি বাগানের পাশ দিয়ে চলেছি। পাহাড়ি এলাকায় ওয়েদারের কোনো ভরসা নেই। এখনই বেশ সুন্দর ওয়েদার ছিল, রোদ ঝলমলে, আর এখন আবার মেঘলা হয়ে গেল। আমরা প্রথমে এলিফ্যান্ট ফলসে ভিজিট করতে এসেছি, আর আমরা গেটের মধ্যে দিয়ে প্রবেশ করে গেছি। কিছুটা আসলেই এখানে রয়েছে চেকিং পয়েন্ট, আর এখান থেকেই পার হেড 100 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে ভিতরে। আর টিকিট কেটে আমরা এখন পার্কিং জোনেও চলে এসেছি। এটা এখানকার পার্কিং এরিয়া। আর প্রথমে এলিফ্যান্ট ফলস দেখার জন্য এলাম, কেননা এখানে সকাল 8টা থেকে খুলে যায়। এখন আমরা সবাই পৌঁছে গেছি এলিফ্যান্ট ফলস দেখতে। এখানে 100 টাকা করে টিকিট নিল, পার হেড 100 টাকা। এটাও বেশ সুন্দর পার্কিং এরিয়া, এটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর সকালেই চলে এসেছি তো, মানে এখন মাত্র 8:25 বাজছে, আর এখন তো কেউই আসেনি সেরকম, খুব কমই লোকজন আসে। তবে দোকান টোকানগুলো খুলে গেছে, তো গিয়ে ফাঁকাই ফাঁকাই দেখে নিই। এখন যাই। অন্যান্য ট্যুরিস্ট প্লেসের মতোই এখানেও স্থানীয় মানুষেরা তাদের পসরা সাজিয়ে বসেছেন এইসব ছোট ছোট দোকানে। পাইন গাছের কাঠ এবং ফল দিয়েই তৈরি এইসব বিভিন্ন ধরনের শোপিস। এলিফ্যান্ট ফলস, ব্রিটিশরাই এই ফলসের নাম দেন এলিফ্যান্ট ফলস। বলা হয় এখানে নাকি একটি হাতির শেপের পাথর ছিল, যার থেকেই এরকম নামকরণ করা হয়। যদিও 1897 সালের ভূমিকম্পে এই পাথরটি নষ্ট হয়ে যায়। এই ওয়াটারফলসটি 3টি ধাপে রয়েছে। পর্যটকরা যাতে এর 3টি ধাপের সৌন্দর্য উপভোগ করতে পারে, তার জন্য তৈরি করা হয়েছে রেলিংযুক্ত সিঁড়ি। এখন যদিও ওয়াটারফলসের জল অনেক কম রয়েছে, তবে এই ফলসের আসল রূপ দেখতে হলে আসতে হবে মনসুন টাইমে, অর্থাৎ জুন থেকে অক্টোবর মাসে এখানে আসার জন্য একদম আদর্শ।
আর এই ওয়াটারফলসের থার্ড লেভেল হচ্ছে এই জায়গাটি। এখানে ফলসটি দেখতে অপূর্ব লাগছে। আমরা বেশ কয়েকটি ছবিও তুলে নিলাম, ভিডিও করলাম। সত্যি অপূর্ব লাগছে কিন্তু দেখতে। আর এখানে দাঁড়িয়েই আমরা বেশ কিছু ছবি ভিডিও করে নিলাম। এরপর ফেরার পালা। এর উপরেই রয়েছে একটি পার্ক। ওখান থেকে যদিও এই ওয়াটারফলসের ভিউ আরও সুন্দর, কিন্তু ওই পার্কে যেতে গেলে এই এরিয়ার বাইরে গিয়ে অন্য রাস্তা দিয়ে যেতে হবে। এখন আমরা পৌঁছে গেছি এয়ারফোর্স মিউজিয়ামে। আর এই মিউজিয়ামটি খোলে সকাল 9টা থেকে। আর এখানের বিভিন্ন ধরনের ফুল দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি। এরপর মেঘের আনাগোনা আর পথের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মরডক ডিম্পে ভ্যালি ভিউ পয়েন্টে। এখনও এখানে কিন্তু যথেষ্ট ঠান্ডা রয়েছে, আর আমরা সবাই সোয়েটারও পরে নিয়েছি। আর সকাল থেকে যেহেতু আমরা ব্রেকফাস্ট করিনি, এখন এখানে ব্রেকফাস্ট সারবো। তো এখানে ছোটোখাটো কিছু দোকানও রয়েছে, রেস্টুরেন্টও আছে। ব্রেকফাস্ট সেরে আমরা নিচেই যে ভিউ পয়েন্টটা আছে সেখানেই যাচ্ছি। এখানের জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। আর এই জায়গাটা থেকেই এখানকার ভিউ সব থেকে সুন্দর। এই ভিউ পয়েন্টে আসার জন্য কোনো টিকিট না লাগলেও এর নিচেই যে ওয়াটারফলসটি আছে সেটা দেখার জন্য কিন্তু 50 টাকা করে টিকিট লাগে পার হেড। এখানে 50 টাকা নিল টিকিট, মানে পার পারসন 50। তো আমি আর দীপ যাচ্ছি, এই যে দীপ আসছে, আমি আর দীপ যাচ্ছি, বাকি ওরা যাচ্ছে না, কেননা অনেকটা নিচে নামতে হবে। মা তো একদমই পারবে না, মা উপরেও রয়েছে। আর আমরা দুজনেই যাচ্ছি। নিচে বললো একটা ওয়াটারফলস আছে, তো কি ওয়াটারফলস বা কী রকম কিনা গিয়ে দেখি। আর এখানে ভিউটা কিন্তু অসাধারণ। আমরা দুজনেই যাচ্ছি। আর দেখুন, এই দেখুন প্রচুর নিচে, মানে পুরো পাহাড়ের একদম নিচে পর্যন্ত, প্রচুর নিচে নামতে হবে। এখানে আবার বাঘ টাঘ আছে কিনা তার ঠিক নেই। ভয়ও লাগছে, পুরোই জঙ্গল চারিদিকে, লোকজনও নেই, দৌড়ে মানে যেতেও পারবো না, মানে এরকমই অবস্থা। বুকে সাহস মনে বল নিয়ে চলেছি। এখন দেখা যাচ্ছে নিচের পাথর, আস্তে আস্তে পাথর দেখা যাচ্ছে। তো দেখি কি ঝর্ণা। এখন অবশ্য ড্রাই সিজন, তো খুব একটা ঝর্ণার জল খুব একটা বেশি পাওয়া যাবে না যদিও, তবুও আর কি তারই মধ্যে যাই। প্রচুর নিচে, আবার ওঠার সময় এখন তো কোনো ব্যাপার না, নিচেই নেমে ডাউন ওঠার সময় আর দেখাতে পারবো বলে মনে হচ্ছে না, কেননা এতটাই নিচে বলার কথা নয়। যাওয়ার সময় গুনবো কতগুলো সিঁড়িতে আমরা নামলাম, ঠিক আছে দীপ? কতগুলো সিঁড়ি নেমে আমরা এলাম, কাউন্ট করে নেবো। বর্ষায় জলটা খুবই ভালো হতো, কিন্তু এখন সেরকম নেই। দেখাই, এই ফলসটির নাম মরডক ফলস। এটি মরডক ডিম্পে ভ্যালি ভিউ পয়েন্ট থেকে নিচে অবস্থিত। আর এই দিকটাতেও একদম গিয়ে ঘন জঙ্গলই শুরু হয়ে যাচ্ছে। এখানের নির্জনতার সাথে ঝর্ণা আর পাখির আওয়াজ এক মায়াময় পরিবেশের সৃষ্টি করেছে। এখনো পর্যন্ত উপরে ওঠা বাকি, আর আমরা 250টা সিঁড়ি উপরে এসেছি। হালত খারাপ। আর দেখি কত কটা আছে।
190, 90, 290, 20, এই পর্যন্ত 320টা বুকের হাল। কতটা ঠান্ডা বুঝতে পারবেন। একদম উপর পর্যন্ত আসতে হলে 450-500 প্রাইস স্টেপ। আমাদের যাত্রা আবার শুরু হলো আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। আমাদের পরবর্তী গন্তব্যস্থল নকালিকাই ফলস। আর আমাদের যাত্রাপথের প্রত্যেকটি বাঁকে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। আমরা এখন পৌঁছে গেছি নকালিকাই ফলসের গেটে। এখানে আমাদের গেট থেকে কিছুটা ঢুকে আসার পরই পড়বে পার্কিং এরিয়া। আর এখানে আমাদের টিকিট পড়লো পার হেড 50 টাকা করে। এখন আমরা নকালিকাই ফলসে এসে গেছি। আর এই যে ফলসটা নকালিকাই ফলস, এর নামের পিছনে কিন্তু একটা গল্প আছে। সে গল্পটা হচ্ছে এই যে নকালিকাই ফলস, যে এখানে খাসি ল্যাঙ্গুয়েজে হচ্ছে জাম্প ফ্রম নকালিকাই। এর পিছনে গল্পটা হচ্ছে লিকাই নামে একজন বিধবা মহিলা ছিলেন, যিনি বিধবা তখন যখন হয়েছেন তখন তার কোলে একটা মানে ছোট্ট শিশু, তখন আরেকজনকে তিনি বিয়ে করেন। আর সে ছিল খুবই গরিব মানুষ ছিল, সেই যে বিধবা মহিলা ছিলেন না, ভীষণই গরিব। তো তাকে কাজের জন্য এদিকে ওদিকে যেতে হতো, বা যাই হোক সব তার বাচ্চাকে বাড়িতে রেখে অন্য জায়গায় তাকে কাজের জন্য যেতে হতো। তার হাজব্যান্ডকেও সে সেইভাবে মানে টাইম দিতে পারতো না, যেহেতু ছোট বাচ্চাকে দেখতে হতো, কাজে যেতে হতো। তো এই থেকে না তার বর্তমান যে স্বামী ছিল সে খুব জেলাস ফিল করে, তার খুব মানে এটা সে ভালো পেত না, এবং সেই ছোট্ট বাচ্চাটাকেও সে খুব একটা যে পছন্দ করতো এমনটা না। সেই থেকেই কী করে, সেই তার জেলাসি থেকে একদিন যখন সেই লিকাই যে বিধবা মহিলা সে যখন কাজে গেছে, তখন সেই সময় সে কাজ থেকে ফিরে এসে দেখে তার বাচ্চা নেই, ঘর ফাঁকা, ভাবছে কোথাও হয়তো আশেপাশেই আছে। তখন তার হাজব্যান্ডকেও দেখতে পায় না। আর সে দেখে রান্না করা আছে, মিট রান্না করা আছে, আর কিছু তেমন কিছু নেই। তখন সে কাজ থেকে এসে ওই মাংসও খেয়ে নেয়। আর তারপরে যখন সে বাচ্চাকে খুঁজতে হোক বা কোনো কাজে যখন সে যেখানে কাজ করে সেই জায়গায় যায়, তখন দেখে ছোট ছোট আঙুল পড়ে রয়েছে। তখন সে বুঝতে পারে যে তার হাজব্যান্ডই তার বাচ্চা মেয়েকে কেটে বা মেরে ফেলে, কেটে তার মাংস সে রান্না করে। এবং সেই মাংস যখন সে খেয়ে ফেলেছিল, সে যখন সেটা জানতে পারে, তখন সে এই ফলসের এই উপর থেকেই সে ঝাঁপ দিয়ে নিজেকে মানে আত্মহত্যা করে, প্রাণ ত্যাগ করে। তো সেই থেকেই এই ফলসটার নাম হয় নকালিকাই ফলস। তো এইটুকুনি এর হিস্ট্রি। আর এটা তো সব মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে টলেস্ট ফলস হচ্ছে এই নকালিকাই ফলস। তো খুব সুন্দর এখান থেকে দৃশ্য। আর নিচের জলটা দেখেছেন, একদম গ্রিনিশ, খুব সুন্দর রংটা, খুবই সুন্দর ভিউ। তবে আস্তে আস্তে মেঘ এসে না মানে ঢেকে যাচ্ছে ভিউ, মানে ইয়েটা অত ক্লিয়ার পাওয়া যাচ্ছে না, কেননা মেঘ রয়েছে বলে। খুবই এই এরিয়াটার নাম শহরা। আর এই অঞ্চলের যে পাহাড়ি জঙ্গল রয়েছে সেখান থেকে এরা বিভিন্ন লোকাল দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এইগুলো কালেক্ট করে এই সমস্ত ছোট ছোট দোকানে বিক্রি করে। আর দেখুন কিভাবে মেঘ ঢুকে গেছে পাহাড়ের ভিতরে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম মাইসমাউ কেভের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি চেরাপুঞ্জির মেন অ্যাট্রাকশন মাইসমাউ কেভ দেখতে। এখানে প্রবেশ মূল্য মাথাপিছু 30 টাকা করে লাগলো। আমার হাজব্যান্ড এই কেভটা দেখার জন্য আসেনি, যেহেতু ও আগে একবার এসেছিল, দেখেছে। আর এই কেভটি খুবই সংকীর্ণ, সেজন্য ও আসেনি, এটাও একটা কারণ। আর এই কেভটি মূলত চুনাপাথর দিয়েই তৈরি, তবে ভিতরে লাইট থাকলেও অনেক জায়গায় এখনও অন্ধকারাচ্ছন্নই হয়ে রয়েছে।
আর এখানেও ক্যালসিয়াম কার্বনেটের স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইট এই স্ট্রাকচারগুলি রয়েছে। আস্তে আস্তে দেখো, দেখে দেখে। এই দেখ, এটা এখনো ফরমেশন হচ্ছে। এই দেখ, এটা এই জন্য হোয়াইট একদম, দেখেছিস ওখানটা ফরমেশন হচ্ছে। আর দেখ একটু চিকচিক চিকচিক করছে, দেখতে পাচ্ছিস এগুলোতে? হ্যাঁ, এগুলো হাত দিস না, হাত দিলে ওইগুলো কালো হয়ে যাবে, একদমই টাচ করিস না। ওই রেন ওয়াটার আসে বলে ওইগুলো, ওই দেখ ইয়েলো ইয়েলো হয়ে গেছে, দেখেছিস? ওইগুলো ডাইরেক্ট ওপর থেকে রেন ওয়াটার আসে, যেখানে যেখানে রেন ওয়াটার পড়বে, সানলাইট পড়বে, সেগুলোই কালো হয়ে যাবে। আর যেগুলোতে দেখ, ওইগুলোতে একদম দেখেছিস হোয়াইট হয়ে আছে। আমরা কিছুদিন আগেই গেছিলাম আন্দামান, আর সেখানে বারাটাঙে গেছিলাম লাইমস্টোন কেভ দেখতে। মাইশমাউ কেভের থেকে বারাটাঙের কেভ দৈর্ঘ্যে ছোট হলেও ওখানের স্ট্রাকচারগুলো ছিল অনেক বেশি প্রমিনেন্ট। আর আন্দামানের বারাটাঙের লাইমস্টোন কেভের ডিটেল ভিডিও রয়েছে আমার চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন যেহেতু ড্রাই সিজন, এখানে জল নেই। বর্ষার সময় কিন্তু এই গুহা পুরো জলে অনেকটাই ভরে যায়, তখন কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যায় এখান দিয়ে যাওয়া। আর গুহার ভিতরে এই জায়গাটায় দেখুন, দেখা যাচ্ছে আকাশ। এখান থেকেই রেন ওয়াটার এবং সানলাইট প্রবেশ করে এই গুহার ভিতরে। আর এখন আমরা গুহার একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। মাকে নিয়ে চিন্তা করছিলাম মা ঠিকমতো আসতে পারবে কিনা, তো মা খুব সুন্দর এসেছে, কোনো অসুবিধা হয়নি। আর এখন আমরা সবাই গুহার বাইরে চলে এলাম। এখন কেভ দেখে বেরিয়ে পড়লাম। এটাও লাইমস্টোন কেভ, তবে আমরা আন্দামানে বারাটাঙে গিয়ে যেটা দেখেছিলাম, ওই কেভটা মানে লাইমস্টোন কেভটা আরও বেশি সুন্দর ছিল। তো এটাও ঠিক আছে, খারাপ না, তবে ওটা ছোট ছিল, এটা অনেকটাই বড় এই কেভটা, এবং অনেক ন্যারো। ওখানে অতটা অসুবিধা হয়নি, সবাই স্ট্রেটই যেতে পেরেছে, কিন্তু এখানে অনেক মানে সরু স্পেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো যাই হোক, নিয়ে অসুবিধা কারোর হয়নি। মাও ঠিকই আস্তে আস্তে, মাকেও ধরে ধরে পার করে দিয়েছি। কেমন লেগেছে তোমার? ভালো লেগেছে। ভালো লেগেছে? ফেনু কেমন লেগেছে? খুব ভালো। অংশু ভালো। তাকিয়ে বল। ভালো। ওর লজ্জা পাচ্ছে। এখানেও রয়েছে অনেক ছোট ছোট দোকান, তবে আমাদের বিশেষ কিছু কেনার ছিল না। এখন আমরা চলেছি সেভেন সিস্টার ওয়াটারফলস দেখতে। আর এখন প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আর এখানের পার্কিংয়ের পাশেই রয়েছে কিছু দোকান, সেখানে করলাম ম্যাগি দিয়ে লাঞ্চ। এই মেঘালয় হলো মেঘ, ঝর্ণা, পাহাড়, নদী আর প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্য। তার মধ্যে সেভেন সিস্টার্স ওয়াটারফলস হলো অন্যতম। এখন যেহেতু ড্রাই সিজন, বিকেলের পড়ন্ত বেলায় যখন সূর্যরশ্মি বিচ্ছুরিত হয়, তখন এর সৌন্দর্য অপূর্ব লাগে। এখন আজকে শিলংয়ে স্টে করব, কালকে যাব গুয়াহাটি। চলুন, আমি গাড়িতে উঠা যাক। ফেরার পথেই আমরা দেখে নিলাম আরোয়া কেভ। এটি হচ্ছে আরোয়া কেভের গেট। আর গেট থেকে বেশ কিছুটা আমরা গাড়ি করে আসলাম কেভের কাছে। আর এটাই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে অ্যাডাল্ট হচ্ছে 50 টাকা আর চিলড্রেন 10 টাকা টিকিট। এখান থেকেই টিকিট কেটে কেভের মধ্যে ঢুকতে হবে, কিন্তু আমাদের হাতে সময় কম থাকায় আমরা আর কেভে যাচ্ছি না, আমরা এখান থেকেই চলে যাচ্ছি আমাদের গাড়ির কাছে। তো সেই জন্য এখন আমরা ডিসিশন নিলাম আর যাব না। তো সবাই এখন আমরা ফিরেই যাচ্ছি, গাড়ির কাছে চলে যাব সবাই মিলে। গাড়ির কাছে চলে যাচ্ছি। আর আরোয়া কেভের উপর থেকে চারিদিকের দৃশ্যটাও কিন্তু অপূর্ব সুন্দর।
এখন ওয়েদার কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর একটা হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তবে সোয়েটারটা খুলে ফেলেছি, রোদটা বেশ ভালো লাগছে। আর এখন গাড়ির দিকেই যাব। এখানটা নতুনই তৈরি হচ্ছে, এই জায়গাগুলো পুরো নতুনই তৈরি হচ্ছে, ভিউ পয়েন্ট বানানো হচ্ছে। এদিকেও পাহাড় কেটে কেটেই মানে সব বানাচ্ছে পার্কিং এরিয়া। তো এখন আমরা চলে যাচ্ছি গাড়ির দিকে, এখানটা এসেছিলাম। বাড়ি ফেরার পথে চলে এলাম আরও একটা স্পটে। আর এখানেও রয়েছে একটা ফলস, তবে অনেক নিচে থাকার জন্য এখানেও আমরা যাচ্ছি না, কেননা ফিরতে তাহলে অনেকটা রাত হয়ে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা হবে আবার আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।